পৃথিবীর ইতিহাস। এই শব্দযুগল উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে একটি সুবিস্তৃত চিত্রপট। একদিকে রয়েছে গ্রহের উৎপত্তি, জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং প্রাণের জন্মের বৈজ্ঞানিক রহস্য। অন্যদিকে রয়েছে মানুষের সমাজ গঠনের ইতিহাস, সংস্কৃতির বিবর্তন, ক্ষমতার লড়াই এবং একটি সুসংবদ্ধ সভ্যতার জটিল ক্রমবিকাশ। আমাদের আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ইতিহাসের সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের ধারাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে মানবজাতির আবির্ভাব থেকে শুরু করে আজকের এই আধুনিক প্রযুক্তি নির্ভর সময় পর্যন্ত মানুষের যে দীর্ঘ সংগ্রাম, পরিবর্তন এবং সচেতনতামূলক অগ্রযাত্রা, তার এক বিস্তৃত চিত্র আমরা পর্যালোচনা করব। আমরা জানব কিভাবে আদিম মানব সমাজ থেকে জন্ম নিল প্রথম সভ্যতা, কিভাবে ধর্ম, জ্ঞান ও যুদ্ধ ইতিহাসের গতিপথ নির্ধারণ করল, আর কিভাবে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল গোটা মানব জগৎ। সত্য বলতে আজকের এই ভিডিওটি একটি বৃহৎ ইতিহাসের সবগুলো বিষয়কে ছোট পরিসরে কভার করবে। আপনি যদি পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝতে চান, একটা ক্রোনোলজি মেনটেন করে ধারাবাহিকভাবে সবকিছু নিজের আয়ত্তে নিতে চান, তাহলে আপনাকে আগে ইতিহাসের যুগ বিভাগ বুঝতে হবে। কোন যুগে কি ঘটেছে এটা জানতে হবে। তারপর ধীরে ধীরে ওই বিষয়ের গভীরে প্রবেশ করতে হবে, ঘটনার কারণ এবং ফলাফল জানতে হবে। আজকের এই ভিডিওতে আমরা প্রথমে ইতিহাসের যুগ বিভাগ নিয়ে জানব, তারপর সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলোর ভিতরে প্রবেশের চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক মূল আলোচনা। আলোচনার সুবিধার্থে আমরা পৃথিবীর ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই প্রাক ইতিহাস ও প্রাচীন যুগ, যেটা হলো খ্রিস্টপূর্বকাল, অর্থাৎ যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের ইতিহাস। এটার ব্যাপ্তি হচ্ছে মানব সৃষ্টির পর থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত। তবে প্রাচীনকালের মধ্যে ক্লাসিক্যাল যুগকে স্থান দেওয়া যেতে পারে, যা মূলত গ্রিক সভ্যতার উন্মেষের পর থেকে শুরু হয়। এরপর হলো মধ্যযুগ, যেখানে 500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কার বিষয়গুলি আলোচনা করা হবে। এরপর আধুনিক যুগের সূচনা 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ। তারপর ঊনবিংশ ও বিংশ শতাব্দী, অর্থাৎ 1800 থেকে 2000 সাল পর্যন্ত। এবং সবশেষে একবিংশ শতাব্দী বা 2000 সাল থেকে বর্তমান সময়কার ইতিহাস। দর্শক, এই যুগ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে। তাই এই পয়েন্টে আমাদের আলোচনা কিছুটা দীর্ঘ হবে অন্যগুলোর চাইতে। তো এবার আসুন প্রাক ইতিহাস ও প্রাচীন যুগ দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। এই পর্বে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো, যেমন পৃথিবীর সৃষ্টির ইতিহাস, জীবের উৎপত্তি, আদিম মানবের আবির্ভাব, কৃষি বিপ্লব, মানব সভ্যতার উৎপত্তি, বেদ যুগের ভারত, এরপর ক্লাসিক্যাল যুগের গ্রিক সভ্যতা, রোমান প্রজাতন্ত্র সাম্রাজ্য, ভারতের মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এবং খ্রিস্ট ধর্মের সূচনা। আসলে এই প্রতিটি বিষয়ই বৃহৎ পরিসরে আলোচনার যোগ্য। এক ভিডিওতে সবকিছু বিস্তারিত বলা সম্ভব নয়, তাই আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডে আপনারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আজ শুধু ইতিহাসটা টাচ করে যাব, যার মধ্য দিয়ে আপনার ইতিহাস সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে। ভিডিওটি একটু দীর্ঘ হলেও এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এই ভিডিও আপনার মধ্যে পুরো বিশ্ব সম্পর্কে এক নতুন ধারণার জন্ম দিবে। তাই সম্পূর্ণ ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করতে গেলে আমাদের যাত্রা শুরু করতে হয় সেই সময় থেকে, যখন মানুষ বা সভ্যতা নামে কিছুই ছিল না। কোটি কোটি বছরের বিবর্তনের মধ্য দিয়ে এই পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়। আর সেই বিশাল সময়ের মধ্যে এক ছোট্ট মুহূর্তে জন্ম নেয় এই মানব জাতি। এই বিশ্লেষণকে বোঝার সুবিধার্থে ইতিহাসবিদরা সাধারণত সময়কে বিভিন্ন যুগে ভাগ করে দেখেন। তার প্রথম ধাপ হল প্রাক ইতিহাস এবং পরবর্তী ধাপ প্রাচীন যুগ। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটে, বিগ ব্যাং। শূন্যতা থেকে বিস্ফোরিত হয় সময়, স্থান এবং পদার্থ। সেই বিস্ফোরণ থেকেই গঠিত হয় মহাবিশ্ব। এবং তার অনেক পরে, আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয় আমাদের এই পৃথিবী। প্রথম দিকে পৃথিবী ছিল এক উত্তপ্ত আগ্নেয় গোলক। আগুন, গ্যাস এবং উল্কাবৃষ্টির ভেতর দিয়ে সময়ের সাথে সাথে শীতল হয় এই গ্রহ। কোটি কোটি বছর ধরে চলে ভূত্বকের গঠন, মহাসাগরের সৃষ্টি, বায়ুমণ্ডলের বিনির্মাণ। অবশেষে প্রতিকূল পরিবেশে ধীরে ধীরে জন্ম নেয় পৃথিবীর মৌল উপাদান। পৃথিবীতে প্রাণের সূচনা ঘটে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে। ক্ষুদ্রাতিক্ষুদ্র এককোষী প্রাণ থেকে শুরু হয় জীবনের ধারাবাহিক বিবর্তন। মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রজাতির পর প্রজাতি পৃথিবীতে আবির্ভূত হয়, আবার হারিয়ে যায়। মানবজাতির সরাসরি পূর্বপুরুষ হোমিনিড প্রজাতির আবির্ভাব ঘটে প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে। এদের মধ্য থেকেই সময়ের ধারায় ধাপে ধাপে বিবর্তিত হয়ে জন্ম নেয় আধুনিক মানুষের পূর্বসূরি হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস এবং সর্বশেষে হোমো স্যাপিয়েন্স। যদিও ধর্মীয় বিশ্বাসের সাথে বিজ্ঞানের এই ব্যাখ্যার কনফ্লিক্ট রয়েছে, তবে আজ আমরা সেই ডিবেটে যাব না। শুধু জেনে রাখলাম বিজ্ঞান কি বলে মানুষের উৎপত্তি নিয়ে। যাই হোক, আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকার এক অঞ্চলে প্রথমবারের মতো আবির্ভূত হয় হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আমরা, আধুনিক মানুষ। মানুষ তখন ছিল শিকারী ও খাদ্য সংগ্রাহক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা, আগুন আবিষ্কার, গুহায় বাস এবং মৌখিক ভাষার সূচনা, এসব ছিল তাদের আদিম জীবনযাত্রার প্রধান উপাদান।
ধীরে ধীরে মানুষের মস্তিষ্ক বড় হতে থাকে, চিন্তাভাবনা জটিল হয়, হাতের কাজে নিপুণতা বাড়ে। প্রায় 10,000 বছর আগে বরফ যুগের অবসান ঘটলে মানুষ কৃষির পথে পা বাড়ায়। এটি ছিল এক বিপ্লব, নিওলিথিক বিপ্লব, যার মাধ্যমে মানুষ প্রথমবারের মতো ভূমির মালিক হয়, গৃহপালিত পশু পালন শুরু করে এবং গড়ে তোলে স্থায়ী বসতি। মানবজাতির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মোড় আসে তখন, যখন মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের জীবন ছেড়ে কৃষি ও স্থায়ী বসতির পথে পা বাড়ায়। এই রূপান্তর, যা ইতিহাসে নিওলিথিক বিপ্লব নামে পরিচিত, এটি শুধু মানুষের জীবনযাত্রা নয়, বরং পুরো সমাজ ব্যবস্থাকে পাল্টে দেয়। এ সময় থেকেই মানুষ গড়ে তোলে গ্রাম, শহর এবং রাষ্ট্র, গঠিত হয় সমাজের কাঠামো, প্রতিষ্ঠিত হয় ধর্ম ও আইন, আর জন্ম নেয় ভাষা ও লেখার পদ্ধতি। এই ধাপে মানব ইতিহাস প্রবেশ করে সভ্যতার যুগে। সভ্যতার বিকাশ প্রথমে ঘটে কিছু নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, মূলত নদী নির্ভর সমভূমিতে। এই নদীগুলো শুধু কৃষির অনুকূল পরিবেশ দেয়নি, দিয়েছে জীবন ও যোগাযোগের মাধ্যম। এসব নদী ঘেঁষা অঞ্চলে গড়ে ওঠে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো। প্রথমেই মেসোপটেমিয়া সভ্যতা, যা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে গড়ে উঠেছিল আনুমানিক 3500 থেকে 539 খ্রিস্টপূর্বাব্দ সময়ে। মেসোপটেমিয়া শব্দটির অর্থই হল নদীর মধ্যবর্তী দেশ। এটি ছিল একাধিক সভ্যতার সমন্বিত রূপ। সুমেরীয়, আকাদীয়, ব্যাবিলনীয় এবং অ্যাশিরীয় সভ্যতা এখানে একের পর এক গড়ে ওঠে ও বিলীন হয়। সুমেরীয়রা ছিল এই অঞ্চলের প্রথম শহরবাসী মানুষ, যারা উরুক, লারসা ইত্যাদি শহর গড়ে তোলে। তারা আবিষ্কার করে চাকা, কিউনিফর্ম লিপি এবং জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক ধারণা। ব্যাবিলনীয়রা তৈরি করে পৃথিবীর প্রথম সংগঠিত আইন ব্যবস্থা, হাম্মুরাবির বিধানাবলী। এখানে চোখের বদলে চোখ নীতির সামাজিক প্রতিফলন দেখা যায়। আর আশিরীয়রা ছিল এক ভয়ঙ্কর সামরিক জাতি, যারা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এবং তার যুদ্ধকৌশলে উন্নত ছিল। মেসোপটেমিয়া ছিল মানব ইতিহাসের পরীক্ষাগার, যেখানে প্রথম রাজনীতি, ধর্ম, বিজ্ঞান, সাহিত্য ও আইন একত্রে জন্ম নেয়। এরপর রয়েছে মিশরীয় সভ্যতা। আনুমানিক 3100 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দে নাইল নদী বা নীল নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল এক ঐতিহাসিক বিস্ময়। এই সভ্যতার কেন্দ্রে ছিল ফেরাউন, দেবতা সম অধিকার সম্পন্ন এক রাজা, যিনি ধর্ম, রাজনীতি ও সামরিক শক্তির কেন্দ্রবিন্দু। মিশরের সবচেয়ে প্রাচীন প্রতীক পিরামিড, বিশেষত গিজার পিরামিড, এখনও মানব নির্মাণ শৈলীর চূড়ান্ত নিদর্শন। এখানকার হাইরোগ্লিফিক লিপি, মমি সংরক্ষণ প্রক্রিয়া এবং জ্যোতির্বিজ্ঞান প্রাচীন জ্ঞানের সমৃদ্ধ ভাণ্ডার। তারপর সিন্ধু সভ্যতা। ইন্দাস নদী বা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতা ছিল প্রযুক্তি ও নগরায়নের এক অনন্য দৃষ্টান্ত। হরপ্পা ও মহেঞ্জোদারো শহরে পাওয়া গেছে পরিকল্পিত নগরপত্তন, ড্রেনেজ ব্যবস্থা, ইটের তৈরি ঘর ও কূপের মতো পানির উৎস। তবে আশ্চর্যের বিষয় হল, তাদের লিপি এখনো পুরোপুরি পাঠোদ্ধার হয়নি, তাই এই সভ্যতার বহু দিক আজও রহস্যাবৃত। প্রিয় দর্শক, ভারতের ইতিহাসে বেদ যুগ বা বৈদিক যুগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল, যা মূলত আর্যদের ভারত আগমন এবং তাদের জীবনধারা, সমাজ ব্যবস্থা ও ধর্মীয় চর্চার ভিত্তিতে গঠিত। সময়কাল ধরা হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই সময়টিকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য সাধারণত দুটি ধাপে ভাগ করা হয়: প্রারম্ভিক এবং পরবর্তী বৈদিক যুগ। শুরুতে আর্যরা উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে বসতি গড়ে তোলে। তাদের জীবন ছিল অনেকটাই গোষ্ঠীকেন্দ্রিক। পশুপালন, যজ্ঞ আর দেবতাদের উদ্দেশ্যে মন্ত্রপাঠ ছিল দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই সময় রচিত হয় ঋগ্বেদ, যা শুধু হিন্দু ধর্মের নয়, বরং সমগ্র ভারতীয় সাহিত্যের অন্যতম প্রাচীন দলিল। পরবর্তী বৈদিক যুগে আর্যরা ধীরে ধীরে গঙ্গা যমুনা উপত্যকার দিকে অগ্রসর হয় এবং একটি কৃষি নির্ভর সাংগঠনিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করে। এ সময় জন্ম নেয় বর্ণ ব্যবস্থা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামের 4টি শ্রেণীতে সমাজকে ভাগ করা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান জটিল হয়ে ওঠে, যজ্ঞকেন্দ্রিক ব্রাহ্মণ্য আধিপত্য বাড়তে থাকে এবং এই সময়ে রচিত হয় অন্য বেদ, উপনিষদ, ব্রাহ্মণ ও অরণ্য গ্রন্থসমূহ। সংক্ষেপে বললে, বেদ যুগে ভারতের ধর্ম, ভাষা, সমাজ ও সংস্কৃতির বীজ রোপণ হয়েছিল, যা পরবর্তী 1000 বছরের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। সভ্যতার ইতিহাসে দেখা যায়, চীন দেশে গড়ে উঠেছিল চীনা সভ্যতা। হুয়াংহো অর্থাৎ ইয়োলো রিভার উপত্যকায় গড়ে উঠে প্রাচীন এই সভ্যতা। শ্যাং ও ঝাও রাজবংশ চীনের প্রাথমিক ইতিহাসের ভিত গড়ে তোলে। এই সভ্যতা ছিল দর্শনের জন্মভূমি, যেখানে জন্ম নেন কনফুসিয়াস ও লাও ত্সে, যারা 1000 বছর ধরে চীনের রাজনৈতিক ও নৈতিক চিন্তাধারাকে প্রভাবিত করেছেন। চীনারা উন্নত লিপি, পোর্সেলিন, বারুদ, কাগজ এবং ছাপাখানা আবিষ্কারের পথিকৃৎ। দর্শক, এইসব সভ্যতা মানবজাতির জ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান ও নৈতিকতার ভিত্তি করে দেয়। এরা শুধু পাথর আর ইটের তৈরি কাঠামো নয়, বরং মানব চিন্তার সবচেয়ে প্রাচীন প্রতিচ্ছবি। সভ্যতার ভিত্তি গঠনের পর মানুষ আর শুধু সমাজ গঠনে সীমাবদ্ধ থাকেনি, সে এগিয়ে গেছে আরো বড় লক্ষ্যের দিকে: বিস্তার, ক্ষমতা ও প্রভুত্ব। এই ধাপে সূচনা হয় সাম্রাজ্যবাদের। এটি এমন এক ধারণা যেখানে একটি জাতি বা শাসক শ্রেণী অন্য জাতি, অঞ্চল কিংবা গোত্রকে দখল করে নেয় নিজ শাসন ও সংস্কৃতির ছত্রছায়ায়।
প্রাচীন ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হল ক্লাসিক্যাল যুগ, যা আনুমানিক 500 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়ে কয়েক শতক পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়টিতে গড়ে ওঠে গ্রিক ও রোমান সভ্যতার দার্শনিক ভিত্তি, ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও ধর্মীয় রূপান্তর এবং পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বিকাশ। এই যুগকে আমরা বলতে পারি মহাজ্ঞান ও মহাসাম্রাজ্যের যুগ। এখানে মানুষের চিন্তা, রাষ্ট্র ব্যবস্থা ও ধর্ম গভীরভাবে রূপ নিতে শুরু করে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিক সভ্যতা তার স্বর্ণযুগে প্রবেশ করে। ছোট ছোট নগর রাষ্ট্র যেমন অ্যাথেন্স ও স্পার্টা নিজস্ব শাসন ব্যবস্থা সংস্কৃতি গড়ে তোলে। অ্যাথেন্সে জন্ম নেয় গণতন্ত্রের প্রথম রূপ, যেখানে নাগরিকরা সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে অংশ নিত। এই যুগেই বিশ্ব পেয়েছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, যাদের দর্শন আজও আধুনিক চিন্তার প্রভাব ফেলে। এই সময় অলিম্পিক গেমসের সূচনা হয়, নাট্যশিল্প ও গণশিক্ষার প্রচলন বাড়ে। গ্রিক সভ্যতা কেবল সামরিক বা রাজনৈতিক নয়, বরং চিন্তা ও সংস্কৃতির দিক দিয়ে মানব সভ্যতার এক উজ্জ্বল অধ্যায়। গ্রিকদের পরে আমরা দেখি রোমানদের। প্রাচীন রোম একটি ছোট শহর থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে রোমান প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে জুলিয়াস সিজার ও অক্টেভিয়াসের হাত ধরে এক শক্তিশালী সাম্রাজ্যের রূপ নেয়। রোমানরা উন্নত আইন ব্যবস্থা, রাস্তা নির্মাণ, প্রশাসনিক কাঠামো এবং স্থাপত্য গড়ে তোলে। বিখ্যাত ক্যালিসিয়াম, রোমান সিনেট এবং রোমান আইন আজও আধুনিক রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা। রোমান সাম্রাজ্য ছিল বহু জাতি ও ধর্মের মিশ্রণে গঠিত, যার কেন্দ্রে ছিল রোম শহর। এই সাম্রাজ্য পরবর্তীতে খ্রিস্ট ধর্মের জন্মস্থল হয়ে ওঠে। দর্শক, এই একই সময়ে ভারতে গড়ে ওঠে 16টি মহাজনপদ, যেগুলো ছিল আধা স্বশাসিত রাজ্য। এদের মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী, যা পরে মৌর্য সাম্রাজ্যের রূপ নেয়। খ্রিস্টপূর্ব 6শ শতাব্দীতে জন্ম নেন গৌতম বুদ্ধ ও মহাবীর, যারা যথাক্রমে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক, যারা ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতাবাদ, অহিংসা ও সহজ জীবনের কথা বলেছেন। চন্দ্রগুপ্ত মৌর্য ও পরবর্তীতে সম্রাট অশোক এই ধর্মগুলোর পৃষ্ঠপোষকতা করেন। অশোক বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির বার্তা ছড়িয়ে দেন এবং তার শিলালিপিতে পাওয়া আদর্শ আজও মূল্যবান নৈতিক দিক নির্দেশনা। চীনে এই সময় শাং ও ঝৌ রাজবংশের পরে আসে চীন ও হান সাম্রাজ্য, যারা চীনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। এই সময় জন্ম নেন কনফুসিয়াস, যিনি নীতিবোধ, পরিবার ভিত্তিক মূল্যবোধ ও শাসকের দায়িত্ব নিয়ে দার্শনিক মতবাদ দেন। তার চিন্তাভাবনা কনফুসিয়ানিজম নামে পরিচিত এবং এটি চীনা সংস্কৃতি ও প্রশাসনের ভিত্তি হয়ে ওঠে। ক্লাসিক্যাল যুগের শেষ দিকে আনুমানিক খ্রিস্টপূর্ব 4 থেকে 30 সালের মধ্যে বর্তমান ইসরায়েলের বেথলেহেম শহরে জন্ম নেন যীশু খ্রিস্ট। তিনি ইহুদি সমাজের মধ্যে ঈশ্বরের প্রেম, ক্ষমাশীলতা ও আত্মত্যাগের বার্তা প্রচার করেন। তার জীবন, শিক্ষা ও মৃত্যু মানবজাতির নৈতিক চেতনাকে নতুন মাত্রা দেয়। প্রাথমিকভাবে রোমান শাসনের অধীনে তিনি নির্যাতিত হলেও পরবর্তীতে তার অনুসারীরা খ্রিস্ট ধর্ম নামে এক নতুন ধর্মীয় আন্দোলন শুরু করে, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এক নতুন গন্তব্যের দিকে। এভাবেই ক্লাসিক্যাল যুগ শেষ হয় একটি নতুন বিশ্বাসের জন্মের মাধ্যমে, যার প্রভাব শুধু ধর্মে নয়, বরং রাজনীতি, সংস্কৃতি ও ইতিহাসের প্রতিটি শাখায় ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আমাদের আলোচনার প্রথম পর্ব অর্থাৎ প্রাক ইতিহাস ও প্রাচীন যুগ পর্বটি শেষ হলো। এবার আমরা জানব মধ্যযুগ নিয়ে। মধ্যযুগে আলোচনার বিষয়বস্তু হবে ইউরোপে ফিউডাল সমাজ ও চার্চের আধিপত্য, ইসলাম ধর্মের সূচনা, ক্রুসেড যুদ্ধসমূহ, চেঙ্গিস খান ও মঙ্গল সাম্রাজ্য, অটোমানদের উত্থান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন। ইতিহাসে মধ্যযুগকে অনেক সময় অন্ধকার যুগ হিসেবে চিত্রিত করা হলেও এই সময়টি আসলে ছিল গভীর সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উত্তরণের সময়। এ সময়ে নতুন ধর্মের জন্ম, প্রাচীন সাম্রাজ্যের পতন ও নতুন সভ্যতার উত্থান ঘটেছে। আবার অনেক অঞ্চলে এই সময়ে জ্ঞান, সাহিত্য ও স্থাপত্যে দুর্দান্ত অগ্রগতি দেখা যায়। লক্ষ্য করা যায় রোমান সাম্রাজ্যের পশ্চিমাংশ 476 খ্রিস্টাব্দে ধ্বংস হলেও ইউরোপে এক বিশৃঙ্খল সময় শুরু হয়। তবে রোমান চার্চ, বিশেষ করে পোপ, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে আধিপত্য বিস্তার করেন। খ্রিস্ট ধর্ম হয়ে ওঠে ইউরোপ জুড়ে প্রধান বিশ্বাস ব্যবস্থা। এই সময় ইউরোপে ফিউডাল শাসন ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে রাজা, অভিজাত ও কৃষক শ্রেণী আলাদা ভূমিকা পালন করত। মানুষের জীবন গির্জা ও ধর্মকেন্দ্রিক ছিল এবং যাজকরা হয়ে ওঠে জ্ঞানের একমাত্র বাহক। 7ম শতকের কথা, 610 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মের বর্তমান রূপটির আবির্ভাব ঘটে। তিনি একেশ্বরবাদ, ন্যায় বিচার ও মানবিকতার বার্তা নিয়ে আসেন। ইসলামের বিস্তার শুরু হয় আরব উপদ্বীপ থেকে এবং উমাইয়া ও আব্বাসীয়দের সময় তা দ্রুত পারস্য, মিশর, স্পেন, উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়া ছড়িয়ে পড়ে। খ্রিস্টান ইউরোপ যখন গোড়ামি ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত, তখন মুসলিম বিশ্বে গড়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের স্বর্ণযুগ। বাগদাদে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত বায়াত আল হিকমা বা দ্য হাউস অব উইজডম, যেখানে গণিত, চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও দর্শন সহ নানা শাস্ত্রে চর্চা চলত। বিশ্ব পেয়েছে আল খারিজমি, ইবনে সিনা, আল রাজি, আল বিরুনির মতো জ্ঞানী গুণী মানুষ।
একদিকে যেমন ইসলাম সামরিক শক্তিতে বিস্তার লাভ করে, তেমনি জ্ঞানেও বিশ্বকে সমৃদ্ধ করে। এই একই সময়ে ভারতীয় গুপ্ত সাম্রাজ্যের পতনের পর রাজনৈতিক খণ্ডিততা দেখা দেয়, কিন্তু সাংস্কৃতিক অগ্রগতি অব্যাহত থাকে। দক্ষিণ ভারতে চোল, চেরা ও পাণ্ড্য রাজবংশরা সমুদ্র বাণিজ্যে পারদর্শিতা দেখায়। সপ্তম থেকে 12 শতকের মধ্যে ভারত ছিল এক ধর্মীয় সংমিশ্রণের জায়গা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং পরবর্তীতে ইসলাম সহাবস্থান করেছিল। 1206 সালে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয়। এর মাধ্যমে উপমহাদেশে এক নতুন শাসন, সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। সুলতানগণ যেমন তুর্কি ও আফগান ছিলেন, তেমনি তারা পারস্য সংস্কৃতি ও স্থাপত্য ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে দেন। চীনে এই সময় সুই, তাং ও শাং রাজবংশের শাসন চলে, যারা চীনের রাজনৈতিক ঐক্য ও সাংস্কৃতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তাং রাজবংশ ছিল চীনের এক স্বর্ণযুগ। চীনা সাহিত্য, চিত্রশিল্প, প্রযুক্তি এবং প্রশাসন এই সময়ে সবচেয়ে উন্নত হয়। চীনের সাথে মধ্য এশিয়া ও মুসলিম বিশ্বের বাণিজ্যিক সংযোগ বাড়ে, বিশেষত সিল্ক রোড হয়ে। পাশাপাশি জাপানে গড়ে ওঠে সামুরাই সংস্কৃতি, বৌদ্ধ ধর্মের প্রভাব ও আত্মশক্তির দার্শনিক চর্চা। এই মধ্যযুগে বেঁধেছিল ধর্মযুদ্ধ। 1095 থেকে শুরু হওয়া ক্রুসেড যুদ্ধ ছিল খ্রিস্টান ইউরোপ ও মুসলিম বিশ্বের মধ্যকার এক দীর্ঘ সংঘাত। পোপের নির্দেশে ইউরোপীয় খ্রিস্টানরা পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে একাধিকবার অভিযান চালায়। যদিও অধিকাংশ যুদ্ধই ব্যর্থ হয়, কিন্তু এই সময় ইউরোপীয়রা মুসলিম বিশ্বের উন্নত জ্ঞান, বাণিজ্য ও স্থাপত্যের সাথে পরিচিত হয়, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁর ভিত্তি তৈরি করে। দর্শক, মধ্যযুগে সবচেয়ে বিস্ময়কর ও প্রভাবশালী সাম্রাজ্যগুলোর মধ্যে মঙ্গল সাম্রাজ্য অন্যতম। এর প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান, যিনি 1206 খ্রিস্টাব্দে মঙ্গোলীয় অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে নিজেকে সমগ্র মঙ্গলদের মহান খান ঘোষণা করেন। চেঙ্গিস খান ও তার উত্তরসূরিরা অল্প সময়ের মধ্যেই এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এলাকা দখল করে নেন। চীন, মধ্য এশিয়া, ইরান, রাশিয়া ও ইউরোপের অংশ পর্যন্ত। এটি ইতিহাসের সর্ববৃহৎ স্থলভিত্তিক সাম্রাজ্য। তাদের সামরিক কৌশল, ঘোড়সাওয়ার বাহিনী এবং ভয়ের রাজনীতি ছিল অতুলনীয়। তবে শুধু ধ্বংস নয়, মঙ্গলরা প্যাক্স মঙ্গলিকা নামে এক আন্তর্জাতিক শান্তি ও সংযোগের সময়ও নিয়ে আসেন। যখন চীন থেকে ইউরোপ পর্যন্ত সিল্ক রোডের মাধ্যমে বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় চূড়ান্ত রূপ পায়, তারা বিভিন্ন ধর্মকে সহ্য করত এবং চীনে কুবলাই খানের অধীনে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছিল। আমরা জানি যে প্রাচীন রোমান সাম্রাজ্যের পূর্বাংশ হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্য গড়ে ওঠে, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল। এটি ছিল খ্রিস্টান ধর্ম, রোমান আইন এবং গ্রিক সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। এই সাম্রাজ্য প্রায় 1100 বছর টিকেছিল, যা প্রাচীন থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত এক সেতুবন্ধন তৈরি করেছে। তবে বাইজেন্টাইন সাম্রাজ্য বিভিন্ন অভ্যন্তরীণ দুর্বলতা, ক্রুসেডারদের আক্রমণ এবং ওসমানীয়দের চাপের কারণে দুর্বল হয়ে পড়ে। অবশেষে 1453 খ্রিস্টাব্দে দ্বিতীয় মেহমেদ বা মেহমেদ দ্য কনকরার কনস্টান্টিনোপল জয় করেন। এই ঘটনাটি ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত, কারণ এটিকে মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা হিসেবে ধরা হয়। এই মধ্যযুগের শেষ ভাগে তুর্কি গোত্রভিত্তিক একটি ছোট রাষ্ট্র হিসেবে শুরু হয় ওসমানীয় সাম্রাজ্য, যার প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী। তাদের শাসন খুব দ্রুত প্রসারিত হতে থাকে এবং 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর তারা এক বিশ্ব পর্যায়ের সাম্রাজ্যে পরিণত হয়। ওসমানীয়রা শুধু সামরিক শক্তিতে নয়, প্রশাসন, বিচার ব্যবস্থা, স্থাপত্য ও সংস্কৃতিতেও চমৎকার ভূমিকা রাখে। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় এই সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিশাল অংশে বিস্তৃত হয়। তাদের রাজধানী ইস্তাম্বুল হয়ে ওঠে এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের কেন্দ্র, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায় একত্রে বসবাস করত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মধ্যযুগকে অনেক সময় অন্ধকার যুগ বলা হলেও বাস্তবে এটি ছিল এক জটিল, বৈচিত্র্যময় ও রূপান্তরময় সময়কাল। এই দীর্ঘ সময় প্রায় 5ম থেকে 15 শতক পর্যন্ত একদিকে যেমন রোমান সাম্রাজ্যের পতনের পর বিশ্ব নতুন করে নিজেকে খুঁজে নিতে চেয়েছে, তেমনি ধর্ম, সাম্রাজ্য, জ্ঞান ও সংস্কৃতির দ্বন্দ্ব সংমিশ্রণের মধ্য দিয়ে নতুন সভ্যতার বীজ বপন হয়েছে। খ্রিস্ট ধর্মের উত্থান, ইসলামের বিস্তার, ভারতবর্ষের নতুন রাজনৈতিক কাঠামো, চীনের সাংস্কৃতিক শিখর, মঙ্গলদের বিস্ময়কর সাম্রাজ্য, বাইজেন্টাইনদের পতন আর ওসমানীয়দের উত্থান, এসবই একে একে ইতিহাসের ক্যানভাসে গভীর রেখা এঁকে দিয়েছে। একদিকে যুদ্ধ, সাম্প্রদায়িকতা, সংঘর্ষ থাকলেও অন্যদিকে ছিল জ্ঞান বিজ্ঞানের উত্থান, ধর্মীয় সহনশীলতা ও আন্তঃসংযোগের সূচনা। মঙ্গল সাম্রাজ্য যেমন ভয় সৃষ্টি করেছিল, তেমনি প্যাক্স মঙ্গলিকার মাধ্যমে এশিয়া ইউরোপের সংযোগকে বাস্তব রূপ দিয়েছিল। আবার ইসলামী স্বর্ণযুগ কিংবা চীনের তাংসাং রাজবংশ সবই প্রমাণ করে এই যুগ ছিল অন্ধকার নয়, বরং আলো খোঁজার সংগ্রাম। সব মিলিয়ে মধ্যযুগ ছিল এক ট্রানজিশনের সময়, যেখানে প্রাচীন বিশ্বের ধ্বংসাবশেষ থেকে নতুন এক বিশ্ব ব্যবস্থা জন্ম নিচ্ছিল। এই সময়ের অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতাই ভবিষ্যতের রেনেসাঁ, বৈজ্ঞানিক বিপ্লব ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করে দেয়। তো এই ছিল আমাদের মধ্যযুগের ইতিহাস। এবার আমরা জানব আধুনিক যুগের সূচনা, অর্থাৎ 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময়কার ঘটনাবলী। এই পর্বে আলোচনা করা হবে রেনেসাঁ আন্দোলন, আবিষ্কারের যুগ,
প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন, বৈজ্ঞানিক বিপ্লব, মার্কিন স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লব। প্রিয় দর্শক, মধ্যযুগ ছিল এমন এক সময় যেখানে ধর্ম, রাজতন্ত্র এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা মানুষকে একটি নির্ধারিত কাঠামোর মধ্যে আটকে রেখেছিল। গির্জা ছিল চূড়ান্ত কর্তৃপক্ষ, বিজ্ঞান ও যুক্তিকে সন্দেহের চোখে দেখা হতো এবং ব্যক্তি স্বাধীনতা বলতে প্রায় কিছুই ছিল না। কিন্তু সময়ের প্রবাহে এই স্থবিরতা ভাঙতে শুরু করে। মানুষ ভাবতে শেখে, প্রশ্ন করতে শেখে এবং নতুন কিছু খোঁজার তাগিদ অনুভব করে। এই ধরনের পরিবর্তনের সূত্রপাত ঘটে ইতালির রেনেসাঁ আন্দোলন দিয়ে। এটা ছিল মধ্যযুগীয় অন্ধকারের বিরুদ্ধে এক আলোকবর্তিকা, যেখানে মানুষ আবার ফিরে পায় প্রাচীন জ্ঞানের প্রতি আকর্ষণ, নিজের বুদ্ধি ও অনুভবের উপর আস্থা। রেনেসাঁ আমাদের দেখায় মানুষ কেবল ঈশ্বরের সৃষ্টি নয়, বরং নিজেই সৃষ্টি করতে পারে জ্ঞান, শিল্প ও সভ্যতা। রেনেসাঁ ছিল এমন এক বুদ্ধিভিত্তিক বিপ্লব যা মানবতাবাদকে সামনে নিয়ে আসে। এটা ইউরোপের জনগণের মধ্যে এক ধরনের আত্মসচেতনতা তৈরি করে। লিওনার্দো দা ভিঞ্চির বিজ্ঞান ও চিত্রকলায়, শেক্সপিয়রের নাটকে কিংবা গ্যালিলিওর পর্যবেক্ষণে আমরা দেখতে পাই মানুষ কিভাবে নিজেকে ও নিজের চারপাশকে নতুনভাবে বুঝতে শুরু করে। বিস্ময়করভাবে এই পুরো আন্দোলনের নেতৃত্বে এসেছিল মাত্র কয়েকটি শহর রাষ্ট্র থেকে, বিশেষত ফ্লোরেন্স, যেখানে মেডিচি পরিবার শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে প্রায় 400 বছর ধরে ইউরোপীয় শিল্প বিপ্লবের ভিত গড়ে দেয়। এই বুদ্ধিবৃত্তিক জাগরণই মানুষকে সাহসী করে তোলে অজানার খোঁজে বেরিয়ে পড়তে, যার ফলে শুরু হয় আবিষ্কারের যুগ। রেনেসাঁর উদ্দীপনা মানুষকে সাহস দেয় দিগন্তের ওপারে খুঁজে দেখার। কলম্বাস 1492 সালে যখন আমেরিকা আবিষ্কার করেন, ভাস্কো দা গামা 1498 সালে যখন ভারতে পৌঁছান, তখন ইউরোপের দৃষ্টিভঙ্গি বদলে যায়। পৃথিবী তখন আর সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে এক বিশাল বাণিজ্য ক্ষেত্র। আবিষ্কারের এই যুগে স্পেন ও পর্তুগাল মাত্র 50 বছরের মধ্যে প্রায় 80% উপকূলবর্তী বিশ্ব মানচিত্র দখলে এনে ফেলে। 1521 সালে কোর্টেসের মেক্সিকো বিজয় এবং 1533 সালে পিজারোর ইনকা সাম্রাজ্য দখল বিশ্ব ইতিহাসে উপনিবেশবাদের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সময়ে ইউরোপে জন্ম নেয় এক নতুন শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী, যারা শুধু ধর্ম নয় বরং অর্থনীতিকেও সমাজ কাঠামোর মূল চালক করে তোলে। কিন্তু চিন্তার জগতে আরও বড় পরিবর্তন তখন অপেক্ষা করছিল। মার্টিন লুথার যখন গির্জার বিরুদ্ধে মুখ খোলেন, তখন বিষয়টা শুধু ধর্মের বিতর্ক ছিল না, এটা ছিল এক অভ্যন্তরীণ বিদ্রোহ, যেখানে মানুষ বলতে চাচ্ছিল আমরা নিজেরাই বুঝতে পারি সত্য কি। প্রোটেস্ট্যান্ট সংস্কার ধর্মীয় কর্তৃত্বের পতনের সূচনা করল, যা ভবিষ্যতের জন্য রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার পথ তৈরি করে। লুথার তার বিখ্যাত 95টি আপত্তি বা থিসিস প্রিন্টিং প্রেসে ছাপিয়ে মাত্র কয়েক মাসে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। এটি ছিল ইতিহাসের প্রথম ভাইরাল আন্দোলন। এই আন্দোলন রেনেসাঁর মানবতাবাদ এবং যুক্তিনির্ভর চিন্তার এক সরাসরি সম্প্রসারণ ছিল। মানুষ আর শুধু বিশ্বাস করতে চায়নি, সে জানতে চেয়েছিল। নিকোলাস কোপার্নিকাস যখন বলেন পৃথিবী নয়, সূর্য মহাবিশ্বের কেন্দ্র, তখন তিনি মধ্যযুগের বহু বছরের এককেন্দ্রিক ধর্মীয় দর্শনকে চ্যালেঞ্জ করেন। এরপর গ্যালিলিও, কেপলার, নিউটন ইত্যাদি বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে দেখান যে প্রকৃতি চলে নিয়ম মেনে, অলৌকিকতায় নয়। গ্যালিলিওর দূরবীক্ষণ আবিষ্কারের পর 1610 সালে প্রথমবারের মতো মানুষ জুপিটারের 4টি উপগ্রহ দেখতে পায়, যা গ্যালিলিয়ান মুনস নামে পরিচিত। এটি প্রমাণ করে যে সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে না। এই যুগে বিজ্ঞান শুধু গবেষণার বিষয় ছিল না, বরং এটি হয়ে ওঠে সমাজ বদলানোর হাতিয়ার। ইংল্যান্ডে শুরু হওয়া শিল্প বিপ্লব ছিল বৈজ্ঞানিক চিন্তার বাস্তব প্রয়োগ। টেক্সটাইল মেশিন, স্টিম ইঞ্জিন, রেল লাইন এসব কেবল প্রযুক্তির উন্নয়ন ছিল না, বরং শ্রম, সময় ও পুঁজির ধারণাকে আমূল পাল্টে দেয়। 1781 সালে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়, যার ফলে উৎপাদনশীলতা 5 থেকে 10 গুণ বেড়ে যায়। মাত্র 20 বছরের মধ্যে ব্রিটেনের তুলা রপ্তানি 10 গুণ বৃদ্ধি পায়। এই বিপ্লব গড়ে তোলে নতুন সামাজিক কাঠামো, যেখানে মালিক এবং শ্রমিকের দ্বন্দ্ব ভবিষ্যতে শ্রেণী সংঘাতের বীজ বপন করে। মার্কিন পরিবেশগুলো যখন স্বাধীনতা দাবি তোলে, তখন তারা বলেছিল সব মানুষ সমানভাবে জন্মায়। এই ধারণা ছিল রেনেসাঁ ও প্রোটেস্ট্যান্টের সংস্কারের আত্মজ্ঞান থেকে আগত। মার্কিন স্বাধীনতা ঘোষণাপত্রে প্রথমবারের মতো লাইফ, লিবার্টি ও পার্সুট অফ হ্যাপিনেস শব্দবন্ধটি ব্যবহৃত হয়, যা পরবর্তীতে বহু দেশের সংবিধানে প্রভাব ফেলে। ফরাসি বিপ্লব আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি রাজতন্ত্রের পতন ঘটায় এবং গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে, যেখানে নাগরিক অধিকার, আইনের শাসন এবং সমতার চিন্তা বাস্তবে রূপ নেয়। দর্শক, রেনেসাঁ শুধুই এক যুগান্তকারী শিল্প ও সাহিত্য আন্দোলন নয়, বরং এটি ছিল এক মানসিক বিপ্লব, যেখানে মানুষ নিজেকে, প্রকৃতিকে এবং জ্ঞানের প্রকৃত উৎসকে নতুন করে চিনতে শিখে। মধ্যযুগের ধর্মনির্ভর দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে মানুষ যুক্তি, পরীক্ষা ও মানবতাবাদের আলোয় পথ খুঁজে নেয়। এই নবজাগরণই ভবিষ্যতের প্রোটেস্ট্যান্ট সংস্কার, বৈজ্ঞানিক বিপ্লব ও আধুনিক রাষ্ট্রচিন্তার বীজ রোপণ করে। বলতে গেলে রেনেসাঁ ছিল সেই দরজা যেটি খুলে দিয়ে ইউরোপ তথা গোটা পৃথিবী আধুনিকতায় প্রবেশ করে। এখান থেকে শুরু হয় জিজ্ঞাসা, সন্দেহ, স্বাধীন চিন্তা ও পরিবর্তনের এক দীর্ঘ যাত্রা। প্রিয় দর্শক, এরই মাঝে শেষ হলো আমাদের আধুনিক যুগের সূচনার ইতিহাস।
এবার আমরা প্রবেশ করব ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ইতিহাসে, যেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির, যেগুলোর মধ্যে রয়েছে নেপোলিয়নের উত্থান ও পতন, উপনিবেশবাদের চূড়ান্ত পর্যায়, প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব ও সোভিয়েত ইউনিয়ন গঠন, নাৎসি জার্মানি ও হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ প্রতিষ্ঠা, কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, ভারত পাকিস্তান স্বাধীনতা, চীনে কমিউনিস্ট বিপ্লব, বার্লিন প্রাচীর ভাঙা ও সোভিয়েতের পতন। এই সবকিছুই ঘটেছিল ঊনবিংশ ও বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। চলুন এই ইতিহাসটা ভালো করে জানা যাক। নবজাগরণের আলো যখন ইউরোপের চিন্তা ও সমাজ কাঠামোকে বদলে দিচ্ছিল, তখনই শুরু হয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সাম্রাজ্যবাদের এক নতুন ধারা। এই ধারার ভিতর দিয়েই ইতিহাস ধীরে ধীরে প্রবেশ করে এক উত্তাল সময়ের দিকে, যেখানে বৈশ্বিক যুদ্ধ, বিপ্লব, দখলদারি ও আদর্শিক দ্বন্দ্ব একে একে পৃথিবীর রূপান্তর ঘটায়। ফরাসি বিপ্লবের পর ইউরোপ জুড়ে যখন বিশৃঙ্খলা, তখন এক সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। 1799 সালে কুদেতার মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করেন 1804 সালে। নেপোলিয়নের আইন সংহিতা বা নেপোলিয়নিক কোড ইউরোপে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষতা, সম্পত্তির অধিকার ও নাগরিক সমতার ধারা তৈরি করে, যা বহু দেশে আজও আইন প্রণয়নে প্রভাব রাখে। কিন্তু তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা একের পর এক যুদ্ধ ডেকে আনে, যার চূড়ান্ত পরিণতি হয় 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের মাধ্যমে। নেপোলিয়নের পতনের মধ্য দিয়ে ইউরোপ বুঝতে পারে গণচেতনা ও শক্তির ভারসাম্য ছাড়া রাজনৈতিক স্থিতি সম্ভব নয়। এরপরে ইউরোপ নতুন এক ভারসাম্যের খোঁজে প্রবেশ করে উপনিবেশবাদ ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায়। 18 শতকের শেষ দিক থেকে 20 শতকের শুরু পর্যন্ত সময়টা ছিল ইউরোপীয় সাম্রাজ্যগুলোর জন্য স্বর্ণযুগ। ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং পরে জার্মানি ও বেলজিয়াম প্রায় সবাই আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় উপনিবেশ গড়ে তোলে। 1900 সালের মধ্যেই আফ্রিকার 90% অঞ্চল ইউরোপীয় শাসনের আওতায় চলে আসে। ভারত, চীন, ইন্দোচীন, মিশর, কঙ্গো প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক দমন ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে গড়ে ওঠে উন্নয়নের নামে দখলদারিত্ব। এই শোষণ ও আধিপত্যই শেষ পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলন ও বিশ্বযুদ্ধের বীজ বপন করে দেয়। উপনিবেশ ও ক্ষমতার প্রতিযোগিতা যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, তখন 1914 সালে সারাইভোতে অস্ট্রেলিয়ান রাজপুত্র হত্যার মাধ্যমে শুরু হয় মানব ইতিহাসের প্রথম বৈশ্বিক যুদ্ধ। এই যুদ্ধে 70টিরও বেশি দেশ জড়িয়ে পড়ে, প্রাণ হারায় প্রায় 2 কোটির মতো মানুষ। প্রথমবারের মতো ব্যবহৃত হয় টেঞ্জ ওয়ারফেয়ার, ট্যাঙ্ক, বিষাক্ত গ্যাস, সাবমেরিন, যা যুদ্ধকে আরও নিষ্ঠুর ও বিপজ্জনক করে তোলে। এই যুদ্ধ ইউরোপের রাজতন্ত্রকে দুর্বল করে ফেলে এবং পুরনো শক্তির কাঠামো ভেঙে দেয়, যার ফলে জন্ম নেয় নতুন আদর্শ ও রাষ্ট্র ব্যবস্থা, যেমন সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধের ধাক্কায় ক্ষতবিক্ষত রাশিয়ায় 1917 সালে এক অনন্য ঘটনা ঘটে। বলশেভিকরা নেতৃত্ব দেয় এক সমাজতান্ত্রিক বিপ্লবের। লেনিনের নেতৃত্বে তারা রাজতন্ত্র উৎখাত করে এবং শ্রেণীহীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়। এটাই ছিল প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব, যার ভিত্তিতে 1922 সালে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন। এই বিপ্লব বিশ্বের দরবারে পুঁজিবাদ বানাম সমাজতন্ত্রের আদর্শিক সংঘাত শুরু করে দেয়, যার রেশ পড়ে পরবর্তী শতাব্দী জুড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি যখন অবমাননার চাপে দুঃখছিল, তখন হিটলার জনগণের ক্ষোভকে ঘৃণার জ্বালানিতে রূপান্তর করে ক্ষমতায় ওঠেন। তিনি গণতন্ত্রের ব্যবহার করে স্বৈরতন্ত্র কায়েম করেন। নচ্চি মতাদর্শের ভিত্তিতে 60 লক্ষ ইহুদি সহ প্রায় 1 কোটির বেশি নিরীহ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে হত্যার শিকার হন। হিটলারের উত্থান পৃথিবীকে দেখিয়ে দেয় গণতন্ত্র ব্যবহৃত হতে পারে এক ভয়াবহ স্বৈরতন্ত্রের হাতিয়ার হিসেবেও। হিটলারের আগ্রাসী নীতির মাধ্যমে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আগের চেয়ে আরও ভয়ঙ্কর, আরও সর্বগ্রাসী। 10 কোটির বেশি সৈন্য যুদ্ধ করে এবং প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারায়, যা ছিল ইতিহাসের সর্ববৃহৎ প্রাণহানি। জাপানে পরমাণু বোমা ফেলায় যুদ্ধ শেষ হলেও শুরু হয় নতুন ভয়, নতুন এক যুগের, যেখানে যুদ্ধ মানেই ধ্বংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্ববাসী প্রথমবারের মতো অনুভব করে সার্বজনীন শান্তি ও সহযোগিতা ছাড়া টিকে থাকা সম্ভব নয়। লিগ অব নেশনসের ব্যর্থতার পর বিশ্বযুদ্ধের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে 1945 সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এর উদ্দেশ্য ছিল বিশ্বে শান্তি রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং যুদ্ধ প্রতিরোধ। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193 এবং এর বিভিন্ন অঙ্গসংস্থা যেমন WHO, ইউনেস্কো, ইউনিসেফ বিশ্বব্যাপী মানব উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তির পাশাপাশি তখন জন্ম নিচ্ছে এক নতুন দ্বন্দ্ব, কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও এই সময় ছিল পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা যুদ্ধ, অর্থনৈতিক প্রভাব ও আদর্শিক সংঘাতের সময়। 1962 সালে কিউবান মিসাইল সংকট ছিল এমন এক মুহূর্ত যখন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারত। এই দ্বন্দ্ব বিশ্বের বহু অঞ্চলকে প্রভাবিত করে। ভিয়েতনাম, আফগানিস্তান, কোরিয়া, মধ্যপ্রাচ্য সহ নানা স্থানে ছায়াযুদ্ধের রূপ নেয়। এদিকে উপমহাদেশে দীর্ঘ সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। তবে এই বিভাজন ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। প্রায় 15 লাখ মানুষ প্রাণ হারায়
এবং 1 কোটির বেশি শরণার্থী হয়ে পড়ে। এই ঘটনা বিশ্বের অন্যান্য উপনিবেশেও স্বাধীনতার দাবিকে আরও বেগবান করে তোলে। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে গৃহযুদ্ধের পর কমিউনিস্টরা জয়লাভ করে এবং চীনের সমাজ কাঠামো আমূল পাল্টে যায়। গ্রেট লিপ ফরওয়ার্ড ও কালচারাল রেভলিউশন, এই দুটি উদ্যোগ কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে। অনেকে প্রাণ হারায়, সমাজে ব্যাপক পরিবর্তন আসে। এই বিপ্লব চীনকে সমাজতান্ত্রিক বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। দর্শক, 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়া ছিল ঠান্ডা যুদ্ধের প্রতীকী অবসান। এর কয়েক বছরের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 15টি রাষ্ট্রে। 1991 সালের 25 ডিসেম্বর মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন এবং সেই দিনই সোভিয়েত পতনের আনুষ্ঠানিক ঘোষণা হয়। এই ঘটনার মাধ্যমে সমাজতান্ত্রিক শিবির প্রায় ভেঙে পড়ে এবং বিশ্ব আবার এক মেরু পুঁজিবাদী ব্যবস্থার দিকে এগিয়ে যায়। বস্তুত 19 ও 20 শতাব্দীর এই ঘটনাগুলো সার্বিক পর্যালোচনা করলে বোঝা যায় ইতিহাস এ সময় সবচেয়ে দ্রুত গতিতে রূপ বদলেছে। একটি যুগের শুরুতে যেখানে রাজতন্ত্র ও সাম্রাজ্যবাদ ছিল মূল চালিকা শক্তি, সেখানেই শতাব্দী শেষে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে আদর্শিক দ্বন্দ্ব, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও বৈশ্বিক সহযোগিতা। নেপোলিয়নের মতো ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য থেকে শুরু হয়ে উপনিবেশবাদের নির্মমতা, 2 বিশ্বযুদ্ধের ধ্বংস, রুশ বিপ্লবের সমাজতান্ত্রিক স্বপ্ন, হিটলারের ঘৃণানীতির বিপর্যয়, ঠান্ডা যুদ্ধের উত্তেজনা এবং শেষ পর্যন্ত সোভিয়েত পতনের মধ্য দিয়ে বিশ্ব এক নতুন অধ্যায় প্রবেশ করে। এই সময় মানবজাতি উপলব্ধি করে শুধু শক্তি দিয়ে নয়, বরং আদর্শ, কূটনীতি ও পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে টিকে থাকা সম্ভব। জাতিসংঘ, মানবাধিকার চুক্তি, স্বাধীনতা আন্দোলন এবং প্রযুক্তির উত্থান সব মিলিয়ে এই 2 শতক মানব ইতিহাসে গভীরতম পরিবর্তনের সাক্ষ্য বহন করে, যা আজকের বিশ্ব ব্যবস্থার ভিত্তি করে দিয়েছে। এই ইতিহাস জানলে বোঝা যায় সভ্যতার অগ্রগতি কখনো সরল রেখায় ঘটে না, বরং সংঘাত, বিপ্লব ও পুনর্গঠনের মধ্য দিয়েই মানবতা তার পথ খুঁজে নেয়। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এই পর্ব হলো 21 শতাব্দী বা 2000 সাল থেকে বর্তমান সময়কার ইতিহাস। এই পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব গ্লোবালাইজেশন বা বৈশ্বিকীকরণ, প্রযুক্তি বিপ্লব, 9/11 হামলা ও সন্ত্রাসবাদ, আরব বসন্ত, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ আন্দোলন, কোভিড-19 মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও বিশ্ব রাজনীতির নতুন ধারা, বাংলাদেশের জুলাই বিপ্লব এবং সর্বশেষ ফিলিস্তিনে ইসরায়েলের ধারাবাহিক অত্যাচার। তাহলে চলুন 21 শতাব্দীর ইতিহাস নিয়ে জানা যাক। 21 শতাব্দী মূলত ইতিহাসের এক বর্ণাঢ্য ও গতিশীল অধ্যায়, যেখানে মানব সভ্যতা একদিকে প্রযুক্তির বিস্ময়কর উৎকর্ষতা দেখেছে, অন্যদিকে বিশ্বব্যাপী সংঘাত, সংকট ও বৈষম্যের মুখোমুখি হয়েছে। 20 শতাব্দীর সমাপ্তি থেকে শুরু হওয়া এই সময়টিতে বৈশ্বিক পরস্পর সংযুক্ততা, রাজনীতির নতুন ছক, পরিবেশের প্রতি নতুন চেতনা ও মানুষের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম একসাথে মিলেমিশে এক নতুন যুগের জন্ম দেয়। 21 শতকের শুরুতেই যে বড় পরিবর্তনটি দৃষ্টিগোচর হয় তা হল গ্লোবালাইজেশন বা বৈশ্বিকীকরণ। তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যের বৈশ্বিক একীকরণের মাধ্যমে বিশ্ব যেন এক গ্লোবাল ভিলেজে পরিণত হয়। পুঁজিবাদের প্রবল দাপটে বহুজাতিক কোম্পানিগুলো পৃথিবীর প্রতিটি কোণায় নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধনী গরিবের বৈষম্য। এরই ধারাবাহিকতায় ঘটে প্রযুক্তি বিপ্লব। ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং সর্বশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দেয়। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যবসা সবখানেই প্রযুক্তি হয়ে ওঠে নিয়ামক শক্তি। কিন্তু এই বিপ্লব যেমন সুযোগ সৃষ্টি করেছে, তেমনি মানুষের গোপনীয়তা, তথ্য নিরাপত্তা ও শ্রমবাজারে ঝুঁকিও বাড়িয়েছে। 2001 সালের 9/11 হামলা বিশ্বকে একেবারে নতুন এক নিরাপত্তা বাস্তবতা ঠেলে দেয়। আমেরিকার টুইন টাওয়ারে চালানো সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে নানা সামরিক অভিযান শুরু হয়, যার প্রভাব পড়ে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার বিভিন্ন দেশে। এই ঘটনাই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের রূপকেও বদলে দেয়। এই উত্তাল সময়ের আরেক গুরুত্বপূর্ণ ঘটনা হল আরব বসন্ত। 2010 সালে তিউনিসিয়ায় আত্মদাহ থেকে শুরু হয়ে এই আন্দোলন কয়েক বছরের মধ্যে মিশর, লিবিয়া, সিরিয়া, বাহরাইন সহ বহু দেশের তরুণদের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে রাজপথ কাঁপিয়ে তোলে। যদিও অনেক ক্ষেত্রেই এই আন্দোলন ফলপ্রসূ হয়নি, কিন্তু এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল দাগ কেটে দেয়। সময়ের আরেকটি বড় সংকট হল জলবায়ু পরিবর্তন ও পরিবেশ আন্দোলন। ক্রমবর্ধমান গ্লোবাল ওয়ার্মিং, বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবানল, খরা ও প্রাকৃতিক দুর্যোগ বারবার মানুষকে মনে করিয়ে দেয় পরিবেশ রক্ষা এখন বেঁচে থাকার প্রশ্ন। গ্রেটা থুনবার্গের মতো কিশোর কিশোরীরা এই আন্দোলনের মুখ হয়ে ওঠে। প্যারিস জলবায়ু চুক্তির মতো উদ্যোগ এ সময় সামনে আসে। তারপর আসে কোভিড-19 মহামারী। এই বিশ্বব্যাপী মহামারী মানব সভ্যতাকে থমকে দেয়। স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা ও মানুষের মানসিকতা সবকিছু তছনছ হয়ে যায়। তবে এটি মানুষকে শিখিয়েছে একসাথে টিকে থাকার কৌশল এবং বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব। কোভিড পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতি আরও এক উত্তপ্ত পর্বে প্রবেশ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দিয়ে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে ইউরোপ জুড়ে নিরাপত্তা ও জ্বালানি সংকট সৃষ্টি হয়
এবং বিশ্ব আবারও দ্বিধাভাজনে বিভক্ত হতে থাকে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বনাম চীনা রাশিয়া ঘরানার শক্তি এটি একটি নতুন ঠান্ডা যুদ্ধের সম্ভাবনাও জাগিয়ে তোলে। এই সময়ে বাংলাদেশের ইতিহাসে ঘটে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, জুলাই বিপ্লব। এটি ছিল এক ধরনের নাগরিক ও রাজনৈতিক জাগরণ। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও বেকারদের চাকরি নিশ্চিতকরণের অধিকার আদায় সূচক আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আলোচনার সর্বশেষে ফিলিস্তিন ইস্যু। বর্তমান শতাব্দীর মানবাধিকারের বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় ফিলিস্তিনে ইসরায়েলের ধারাবাহিক বর্বরতা। গাজা উপত্যকার উপর দীর্ঘমেয়াদী অবরোধ, বেসামরিক হত্যাকাণ্ড, হাসপাতাল ও স্কুলে হামলা বিশ্ববিবেককে নাড়া দেয়। যদিও বিশ্ব জনমত ফিলিস্তিনের পক্ষে ধীরে ধীরে জোরালো হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখিতা এখনও শান্তির পথে বড় বাধা হয়ে আছে। এইভাবে একবিংশ শতাব্দী আজও চলমান ইতিহাস। এতে আছে সম্ভাবনা, সংগ্রাম, সংকট ও সৃজনশীলতা। সময়ের প্রজ্ঞা এবং মানুষের চেতনা কিভাবে পরবর্তী অধ্যায় রচনায় ভূমিকা রাখে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে বলতে চাই, মানব ইতিহাস আসলে হাজার হাজার বছরের এক বিস্ময়কর যাত্রাপথ, যেখানে আদিম গুহার আধার থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত প্রতিটি ধাপে আছে সংগ্রাম, সৃজন, সংঘাত ও সাফল্যের গল্প। এই দীর্ঘ পথচলায় আমরা দেখেছি কিভাবে সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠেছে, কিভাবে ধর্ম, দর্শন, রাজনীতি ও বিজ্ঞান সমাজকে বদলে দিয়েছে, আর সময়ের প্রয়োজনে কেমন করে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মধ্যযুগের সাম্রাজ্য বিস্তার, আধুনিক যুগের বিপ্লব যুদ্ধ, আর একবিংশ শতাব্দীর প্রযুক্তি নির্ভর জটিল বিশ্ব ব্যবস্থা। সব মিলিয়ে ইতিহাস মানে কেবল তারিখ আর ঘটনা নয়, ইতিহাস মানে মানব চরিত্র, মূল্যবোধ আর ভবিষ্যতের পদচিহ্ন। তবে ব্যাপার হলো, এত বিশাল একটি ইতিহাসকে এক ভিডিওতে তুলে ধরা কখনোই পুরোপুরি সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি সময়ের ধারাবাহিকতা ও বিষয়গত সংযোগ রেখে একটি সামগ্রিক রূপ দর্শকের সামনে উপস্থাপন করতে, যাতে করে ইতিহাসকে বুঝতে কিছুটা সহজ হয়। এই ভিডিও মূলত একটি ভূমিকা মাত্র। পরবর্তী এপিসোডগুলোতে আমরা এই ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেমন বিশেষ কোনো সাম্রাজ্য, বিপ্লব, যুদ্ধ, ধর্মীয় আন্দোলন কিংবা প্রযুক্তি ও বৈশ্বিক রাজনৈতিক জটিলতা। সবশেষে আপনাদের ধৈর্য, মনোযোগ আর আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ। এত দীর্ঘ সময় ধরে এই ভিডিও দেখার জন্য আপনি প্রশংসার দাবিদার। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা কিছু শিখতে সাহায্য করে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ ইতিহাসের এই যাত্রা এখানে শেষ নয়, বরং শুরু। ধন্যবাদ।